15 শতাব্দীতে সামরিক ও অর্থনৈতিক শক্তিতে অটোমানরা ছিল জগতের শ্রেষ্ঠ সাম্রাজ্য। এশিয়া ছাড়াও সুদূর দক্ষিণ পূর্ব ইউরোপেও প্রাধান্য ছিল অটোমান সুলতানদের। একটা সময় পূর্ব ও উত্তর আফ্রিকাও তাদের দখলে চলে যায়। ইতিহাস বিখ্যাত দানিউব নদীর তীরবর্তী অঞ্চল থেকে শুরু করে নীলনদ অবধি প্রসারিত অটোমান সাম্রাজ্যের শক্তিশালী সামরিক বাহিনী, লাভজনক অর্থনৈতিক অঞ্চল, বিখ্যাত সব স্থাপনা এবং জ্যোতির্বিদ্যার সুদূর প্রসারী উন্নতি বিশ্বের অন্য সব সম্রাটের ঈর্ষার কারণ ছিল। এত সফলতার পরও বিশাল এই সাম্রাজ্যের পতন দেখেছিল গোটা বিশ্ব। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1922 সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে অটোমানদের। চুক্তির মধ্য দিয়ে তৎকালীন অটোমান সুলতান ষষ্ঠ মেহমেদকে পদচ্যুত করা হয়। পরাজয় মেনে নিয়ে একটি ব্রিটিশ জাহাজে করে ইস্তাম্বুল ত্যাগ করেন সুলতান। অটোমানদের পতনের পরই আধুনিক তুরস্কের অভ্যুদয় ঘটে। তাদের বিদায়ের পর তাদের পতন নিয়ে বিস্তর আলোচনা করেছেন ইতিহাসবিদরা, কিন্তু এই বিতর্কের শেষ হবে কবে তা অবশ্য এখনই বলা সম্ভব না। যে অটোমানদের নিয়ে এত জল্পনা কল্পনা, তাদের পতন নিয়ে জানার আগ্রহ অনেকেরই। বন্ধুরা, কিভাবে অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল, এর নেপথ্যে কারা ছিল, এই পুরো ব্যাপারটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে সকল প্রধান কারণে অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল তার ভিতর অন্যতম হচ্ছে জনগোষ্ঠীর বৃহৎ অংশ ছিল অশিক্ষিত। ইতিহাস বলে সাম্রাজ্যবাদ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা একে অপরের বিপরীতে অবস্থান করছে। শাসকরা বরাবরই সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিলেন, অটোমান শাসকরাও এর ব্যতিক্রম ছিলেন না। সাম্রাজ্যের পরিধি বাড়াতে গিয়ে পুরো জাতির শিক্ষা ব্যবস্থায় উন্নতি ঘটাতে পারেননি তারা, যার ফলস্বরূপ বিশ্ব যতটা আধুনিকায়নের দিকে ধাবিত হয়েছিল, অটোমানরা আধুনিক বিশ্ব থেকে ততটুকুই পিছিয়ে পড়ে। তবে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয়দের ন্যায় অটোমানরাও শিক্ষা ব্যবস্থায় উন্নতি ঘটানোর চেষ্টা করে। ইস্তাম্বুলের তোপকাপি প্যালেস জাদুঘরের সংরক্ষিত কিছু বইয়ের তথ্য মতে 1790-এর দশকে পুরো ইস্তাম্বুলে 179টি মাদ্রাসা ছিল। এর মধ্যে নেফসি ইস্তাম্বুলে অধীনে ছিল 159টি মাদ্রাসা। বাকি মাদ্রাসাগুলোর অবস্থান চিত্রা। তবে সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ইউরোপে শিল্প বিপ্লব ঘটে। তখন কৃষিজাত পণ্য সামগ্রী পুঁজি করে ইউরোপ শিল্প নির্ভর হতে শুরু করে। এক পর্যায়ে শিল্প কারখানাই তাদের জীবিকা এবং বাণিজ্যের মূল হাতিয়ারে পরিণত হয়। অন্যদিকে একই সময়ে অটোমান সুলতানরা সবেমাত্র শিক্ষা বিস্তারে মনোযোগ দিয়েছিলেন, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা তখনও প্রকৌশল নির্ভর ছিল না। ফলশ্রুতিতে শিল্প নিয়ে কাজ করার মতো যথাযথ জনবলের ঘাটতি দেখা দেয়। এর কারণে ইউরোপের নিকটবর্তী হয়েও পরোক্ষভাবে শিল্প বিপ্লবের ছোঁয়া পায়নি অটোমান সাম্রাজ্য। প্রিন্স পল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকেল রেইনল্যান্ডের মতে কলকারখানা স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম এবং অভিজ্ঞ লোকবল ঘাটতি ছিল ইস্তাম্বুল সহ সাম্রাজ্যের অন্যান্য শহরে। ফলে রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেনে কৃষিজাত পণ্য প্রেরণ করে তা থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করে আবার ফেরত আনতে হতো অটোমানদের। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির বদলে ব্যয় দ্বিগুণ বেড়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের অবস্থা এতটাই খারাপ ছিল যে যুদ্ধের সরঞ্জাম, খাদ্যদ্রব্য, লোহালক্কর পরিবহনের জন্য রেল লাইন স্থাপনের সামর্থ্য হারিয়েছিল তারা। ইউরোপীয় শক্তিধর দেশগুলোর ইচ্ছাকৃত শত্রুতা। শিল্প বিপ্লব ইউরোপের অর্থনীতিতে নতুনত্ব এনে দিলেও বিভিন্ন অঞ্চলে তাদের উপনিবেশ দিন দিন কমতে থাকে। একসময় ব্রিটিশ, ফরাসি এবং রাশিয়ান জার শাসিত রাজবংশ বৃহৎ সাম্রাজ্য হারিয়ে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভূখণ্ডে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। কিন্তু তখনও পুরোপুরিভাবে নিজেদের গুটিয়ে নেয়নি অটোমানরা, বরঞ্চ ইউরোপিয়ানদের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে নিজেদের শ্রেষ্ঠত্ব বহিঃপ্রকাশ করতে তখনকার সুলতানরা। এতে করে ইউরোপের শক্তিধর দেশগুলো অটোমানদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সেন্ট অ্যান্টনিও কলেজের মিডল ইস্ট সেন্টারের পরিচালক ইউডেনি রোগান মনে করেন, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যে দেশগুলো অটোমানদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল তাদের পক্ষে ইউরোপীয় দেশগুলো সরাসরি সমর্থন দেখিয়েছিল। বলকান যুদ্ধে রাশিয়া ও অস্ট্রিয়া সরাসরি জাতীয়তাবাদের সমর্থন করে। অন্যদিকে ব্রিটেন এবং ফরাসিরা চেয়েছিল অটোমানদের নিয়ন্ত্রিত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতেই উপনিবেশ প্রতিষ্ঠা করতে। এতে বোঝাই যায় পরোক্ষভাবে ইউরোপীয় শক্তি অটোমান সুলতানদের বিরুদ্ধে সমর্থন জোগাত। জার শাসিত রাশিয়াতেও মুসলিমরা বসবাস করত। পারিপার্শ্বিক রাজনীতির পরিবেশ বিশ্লেষণ করলে দেখা যায় সেকালে রাশিয়ান সাম্রাজ্যকে অটোমান সুলতানরা নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবতেন। অধ্যাপক রেইনল্ডও এই ব্যাপারে সম্মতি দিয়েছেন। দুই সাম্রাজ্যের মধ্যকার লড়াই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম লক্ষণীয় বিষয়। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও প্রকৃতপক্ষে রাশিয়া কিছুটা হলেও বিপাকে পড়েছিল, কারণ অটোমানরা চাইলেই ইউরোপ থেকে সকল প্রকার সরবরাহ বন্ধ করে দিতে পারত। তারা কৃষ্ণ সাগরে অবরোধ গড়ে তোলে এবং রাশিয়াকে পরাজিত করতে উঠে পড়ে লাগে। অতঃপর কাঙ্ক্ষিত পরাজয় বুঝতে পেরে তৎকালীন জার দ্বিতীয় নিকোলাস তার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে অটোম্যানদের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হন। কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন এই চুক্তির মধ্য দিয়ে রাশিয়া নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে পেরেছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের ভুল সিদ্ধান্ত। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে অটোম্যান সুলতান জার্মানির সঙ্গে একটি গোপন চুক্তি করেন। এতে করে যুদ্ধ চলাকালে দীর্ঘ সময় ধরে জার্মানির পক্ষে ছিল তারা। 1915 থেকে 1916 সাল পর্যন্ত মিত্রবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ইস্তাম্বুল শহরকে রক্ষা করতে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যায় অটোম্যান সেনারা। এতে করে অটোম্যানদের প্রায় 5 লক্ষ সেনা নিহত হয় এবং 3.8 মিলিয়ন সেনা আহত হয়। অতঃপর 1918 সালে গ্রেট ব্রিটেনের সঙ্গে একটি অস্ত্র চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ থেকে অব্যাহতি নেয় অটোম্যানরা। প্রথম বিশ্বযুদ্ধের পরেও সাম্রাজ্যের অনেক দেশ চেয়েছিল অটোম্যানরা শাসন কার্য চালিয়ে যাক। তবে যুদ্ধের পূর্ব ফেডারেল সরকার প্রতিষ্ঠা করে সাম্রাজ্য পরিচালনার প্রবল সম্ভাবনাও ছিল। প্রকৃতপক্ষে বিশ্বযুদ্ধ এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অটোম্যানরা পরাজিত হওয়ায় জয়ী অংশের বেশিরভাগই বিভক্তির পক্ষে রায় দেয়। এতে করে ফেডারেল সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়াটি ব্যর্থ হয়। সেই সাথে খুব অল্প সময়ের মধ্যে অটোম্যান সাম্রাজ্যের ছোট ছোট ভাগ হয়ে একেবারে ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে চমৎকার একটি ভিন্ন টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।